আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে দেশভেদে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক কার্যকর হবে। তবে তেল, গ্যাস ও সার সহ অন্যান্য কিছু পণ্য এই শুল্কের বাইরে থাকবে। ট্রাম্প প্রশাসনের মতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানি পণ্যের ওপর একটি ন্যূনতম শুল্ক বহাল রাখা সম্ভব হবে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশের পণ্যে কার্যকর হচ্ছে ১০% শুল্ক। এছাড়া চীন সহ বাকি ৩৮টি দেশকে ১২.৫% শুল্কের আওতায় আনা হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে ২৭ দিনের মাথায় অনশন ভাঙলেন দেশটির আলোচিত শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। গতরাতে হাসপাতালে তিনি অনশন ভাঙেন। এরপরেই সোনাম ওয়াংচুককে শুভকামনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের প্রস্তাবটি শুক্রবার মন্ত্রিসভায় এবং সোমবার সংসদে উত্থাপন করা হবে। এছাড়া তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে নরেশ গঙ্গোয়ারকে স্থলাভিষিক্ত করেছে সরকার। ককরোচ জনতা পার্টি সিজেপি জানিয়েছে, যন্তর মন্তর বা নিরপেক্ষ জায়গা ছাড়া সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তারা। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও অনড় ককরোচ পার্টি। শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিজেপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ২-১ দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন এমন আলোচনা এখন সর্বত্র। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী বিএনপির শীর্ষ পর্যায় থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে। অবশ্য বিষয়টিকে এখন পর্যন্ত গুঞ্জন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। সংবিধান অনুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সালের ২৩ এপ্রিল পর্যন্ত। কিন্তু বুধবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে তিনি ২-১ দিনের মধ্যে পদত্যাগ করছেন। অবশ্য এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। সংবিধানে সেই সুযোগ রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। জানি, এর বাইরে কিছু জানি না। অবশ্য সরকার ও বিএনপি সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে সরে যেতে বলা হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মুঈন খান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের 2 দিন আগেই থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। সংসদ সচিবালয় জানিয়েছে, রোববার স্পিকারের দেশে ফেরার কথা ছিল, সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার হয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি এবং নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই সেই দায়িত্ব পালন করেন। চিকিৎসার জন্য গত 19 জুলাই থাইল্যান্ডে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ তার দেশে ফেরার কথা রয়েছে। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে কুয়াকাটা সংলগ্ন বনাঞ্চল নিয়ে প্রতিবেদন।
প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের গাছ। বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়ায় পর্যটক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। বন খেকোদের আইনের আওতায় আনারও দাবি তাদের। তবে বন কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত লোকবল না থাকায় বন্ধ করা যাচ্ছে না গাছ কাটা। এটি কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকার ঝাউ বাগান। এখান থেকে শত শত ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু ঝাউ গাছ নয়, দীর্ঘ 22 কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থান থেকে কাটা হয়েছে গাছ। লেম্বুর বন, গঙ্গামতি লেক ও কাউয়ারচর সহ অন্তত 8টি স্থান থেকে কাটা হয়েছে সুন্দরী, কেওড়া, ছইলা, রেন্ট্রি ও কড়াই গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পর্যটক ও স্থানীয়রা। যদি গাছপালা সবসময় কেটে নেয়, তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো প্রতিনিয়তই কাটা হচ্ছে। বনাঞ্চল যেভাবে ধ্বংস হচ্ছে, এভাবে ধ্বংস হলে একসময় দেখা যাবে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ে যাবে। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারিয়ে যেতেছে। দিনে রাতে প্রকাশ্যে এই বনগুলো উজাড় করা হচ্ছে। একটি চক্র, একটি মহল, আইন সংস্থাকারী যারা রয়েছে, যারা বন বিভাগের দায়িত্বে রয়েছে, তাদের আসলে উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, চিহ্নিত করা আসলে এই চক্রটি কারা। বন রক্ষায় লোকবল সংকটের কথা জানান এই কর্মকর্তা। আমাদের আসলে লোকবল খুব কম, সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সর্বোপরি একজন লোক থাকা দরকার। 2-1 লোক দ্বারা আসলে এই বিস্তীর্ণ এলাকা আমার পক্ষে সম্ভব না। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আকর্ষণীয় করে তুলতে নতুন বনায়ন এবং বনদস্যুদের আইনের আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সকলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নিজে চোখে না দেখলেও পাঠদান করছেন শিক্ষক আব্দুল মালেক। গত 13 বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াচ্ছেন তিনি। চোখে দেখেন না, তবু থেমে নেই পথ চলা। শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন শরীয়তপুরের দৃষ্টিহীন শিক্ষক আব্দুল মালেক। ল্যাপটপে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠ্য বই শুনে পাঠদানের প্রস্তুতি নেন এই শিক্ষক। শিশু থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশেও ভূমিকা রাখছেন তিনি। 2013 থেকে 2026 মোট 13 বছর যাবত আমি এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। আমাদের পড়ালেখার ক্ষেত্রে যে বাধা, সেটা হচ্ছে ব্রেল বই সবসময় অপ্রতুল। 3 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান আব্দুল মালেক। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে 2012 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরের বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্ত্রী ও 3 সন্তানকে নিয়েই তার সংসার। আমি ওনার স্ত্রী হিসেবে অনেক গর্বিত। রাস্তা আগায় দিয়ে যাব বা নিয়ে যাব ওরকম কোনো আমার করতে হয় না। ওনার নিজেটা নিজেই সবকিছু করতে পারে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আবৃত্তি, গান, হারমোনিয়াম ও তবলা শেখান মালেক। স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয় তিনি। উনি যেমন কম্পিউটারে এক্সপার্ট, পাশাপাশি গান বলেন, নাচ বলেন, ওনার যে আনুষঙ্গিক প্রতিভা অত্যন্ত চমৎকার এবং বিদ্যালয়ে ওনার দ্বারা শিশুরা অত্যন্ত আনন্দ পায়। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সরকারিভাবে প্রতিটি স্কুলে ব্রেইল পদ্ধতির পাঠ্য বই সরবরাহ করলে পাঠদান আরও সহজ হবে বলে মনে করেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকটের ভোগান্তিতে রয়েছেন রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেক এলাকায় চুলা একেবারেই জ্বলছে না। কক্সবাজারে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যে চুলাটি দেখছেন সেটি অনেকক্ষণ ধরেই জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গ্যাস না থাকায় সেটি জ্বলছেই না। শুধু এই বাসা নয়, এই চিত্র এখন রাজধানীর অনেক বাসাই। দিনের পর দিন গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়ছেন গৃহিণী, কর্মজীবী মানুষ আর শিশুরা।
দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মোহাম্মদপুরে বাস করছেন পারভিন আক্তার। গত কয়েকদিন গ্যাসের চাপ একেবারেই নেই বললেই চলে। ফলে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার তৈরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এতে বাড়ছে খরচ। ছেলে মেয়ে আছে, তাদের খাবার দিতে হয়। অসুস্থ মা আছে, তার জন্য রান্না করতে হয় একটু করে, এই সময় এটা ওটা বানাই দিতে হয়। এখন কি করব, আমরা আসলে খুব বিপদের মধ্যে আছি। শুধু মোহাম্মদপুর নয়, রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, উত্তরা, শ্যামলী, কল্যাণপুর, ডেমরা, বাসাবো, গেন্ডারিয়াতেও একই অবস্থা। বৃহস্পতিবার ভোর থেকেই চুলায় আগুনই জ্বলেনি। এই অবস্থায় কেউ কেউ ভরসা করছেন সিলিন্ডার গ্যাসে। আমার স্বাস্থ্যকর খাবার হচ্ছে না, দেখা যাচ্ছে বাহির থেকে কিনে খাওয়া হচ্ছে, বাড়তি একটা খরচ হচ্ছে। আমরা তো একটা গ্যাসের বিল দেখা যাচ্ছে দিচ্ছি। একটা সিলিন্ডার কিনে দিল, একটা আগের পুরোনো গ্যাস আছিল সেটা নামালে আমরা ইউজ করতেছি। ওই একদিন পাক করে 7 দিন খাওয়ার লাগে। তাই বাসে খাবার কতই খাওয়ায়, বাচ্চা কাচ্চা অতই বাসে খাবার খাওয়ান যায়। আইটেমের সংখ্যা কমে গেছে। আজকে আমার হাজবেন্ড বলতেছে একটা রান্না করো, অত কষ্ট করে করতে হবে না। সবার পক্ষে অবশ্য এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কাঠের চুলায় রান্না করেন অনেকে। গ্যাস নাই আজকে 5 দিন ধরে, শুক্রবারের থেকে নাই গ্যাস। আপনার বাহিরের খাবার আমরা কিনা খাই, হোস্টেলের খাবার খাই, আমাকে পোষায় না, অনেক কষ্ট হয়ে যায়। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানীতে গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া কৃষ্ণপুরের 5.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মূল ঠিকাদারের হাতবদল হয়ে কাজটি কিনে নেন রাজনৈতিক দলের 2 নেতা। তাদের যৌথ দুর্নীতির ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া কৃষ্ণপুর সড়ক রাস্তার পরিমাণ 5.5 কিলোমিটার। এলজিডির এই রাস্তা নির্মাণে 5,64,00,000 টাকা থেকে 12% লেজ দিয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বাবর ট্রেডার্স। তবে মূল ঠিকাদারের হাত বদল হয়ে আরও 8% কমিয়ে কাজটি কিনে নেন আওয়ামী লীগ নেতা সুবহান বিডিআর ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। 2 রাজনৈতিক মেরুর 2 নেতার এই যৌথ প্রযোজনার ফল ভোগাচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজ যা হয়েছে কতদিন টিকবে যে আমরা ভরসা করতে পারতেছি না। নম্বর ইটাগুলো দিচ্ছে, আবিসগুলো দিচ্ছে, মাটিগুলো দিচ্ছে। এটা অবশ্যই তদন্ত করা হোক, আর যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরও শাস্তি হোক। এলজিডির এই নতুন রাস্তা তৈরির সময় ঠাকুরগাঁও সুগার মিলের প্রায় 200 মিটার পাকা রাস্তা ভেঙে ফেলে এই 2 ঠিকাদার এবং সেখানকার ইট, বালু ও কার্পেটিং তুলে ব্যবহার করে নিজেদের রাস্তা তৈরির কাজে। অথচ এই বিষয়ে কিছুই জানে না ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ। পায়নি কোনো আর্থিক ক্ষতিপূরণ। আমি তো জানি না, আমার কাছে অনুমতিও নেয় না এবং অফিসিয়ালি আমাকে জানানো হয় না। সেক্ষেত্রে আমি তো কোনো ধরনের মালামাল এখন পর্যন্ত পাইনি। অনিয়মের এখানে শেষ নয়। নতুন রাস্তার কাজে বালুর বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি। 1 নম্বর ইটের জায়গায় দেওয়া হয়েছে নিম্নমানের ইট, আর ইটের খোয়ার পরিবর্তে দেওয়া হয়েছে রাবিশ ও ইটের গুঁড়া। এই হরিলুটের বিষয়ে জানতে চাইলে ক্যামেরা দেখে সটকে পড়েন সাব ঠিকাদাররা, আর মূল ঠিকাদার দায় চাপিয়ে দেন সাব ঠিকাদারের ওপর। আমি তো লোক দিয়ে কাজ করাচ্ছি, এখন সেই লোক যদি ভেজাল করে তাহলে সেটা আমাকে খবর নিতে হবে। অন্যদিকে সরকারি টাকা খরচের এই বিশাল কর্মযজ্ঞে তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার বক্তব্য আরো চমকপ্রদ। ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন সদর উপজেলা প্রকৌশলী। আমার তো নলেজ নাই, এখন আপনারা নলেজ দিলেন, আমরা এটার অ্যাকশনে যাবো। এটা আসলে আমি সরজমিনে দেখে যাতে কাজটা কোনোভাবেই অনিয়ম বা খারাপভাবে বাস্তবায়ন না হয় সেটার ব্যবস্থা নেব অবশ্যই। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কোন যেন একই সুতে কথা। এত বড় অনিয়ম চোখে পড়ছে না কারোই। এই মেগা অনিয়মের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে ঠাকুরগাঁও সচেতন মহল। ঠাকুরগাঁও থেকে মঈনুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে পরিপূর্ণ কমিটি পেল ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ। 15 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে রয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। অ্যাডহক কমিটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নতি করার আশ্বাস দিলেন নবনির্বাচিত কর্মকর্তারা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ক্রীড়া অঙ্গনে বৃহস্পতিবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ও বাংলাদেশ। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলা এই নির্বাচনে 4 ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন 8 জন।
রিটার্নিং কর্মকর্তা সাজিদ বিন জাহিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে কোষাধ্যক্ষ পদে 14 ভোট পেয়ে জয়ী হন আসিফুল হাসান মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হেদায়েতুল আজিজ। অ্যাডহক কমিটি থেকে আস্থা অর্জন করে কমিটিতে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ আহমেদ মৃদুল, আর সভাপতি হয়েছেন নাসিরুল ইসলাম। স্পোর্টসকে আসলে ডিসিমিনেট করতে হবে, বিভিন্ন জায়গায় প্রান্তিক পর্যায়ে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, সেটির একটা পরিকল্পনা আমাদের রয়েছে। ইতোমধ্যে আমরা আমাদের এই কমিটিতে যারা কাজ করেছি নির্বাচনের আগেই আমরা এটির একটা ইভেন্ট ক্যালেন্ডার আমরা তৈরি করেছি যে 1 বছরে আমরা এটাকে কোথায় নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনায় মাননীয় মন্ত্রী মহোদয়েরও আমাদের প্রতি একটি নির্দেশনা ছিল যে অন্ততপক্ষে আমরা এই প্রান্তিক পর্যায়ে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য ডিভিশনাল পর্যায়ে স্পোর্টসটাকে আমরা নিতে পারি কিনা। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্যারা স্পোর্টসকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত মহাসচিব। আমরা ন্যাশনাল প্যারা স্পোর্টসটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। সবার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমরা ন্যাশনাল বাংলাদেশের সবচেয়ে জুয়েল প্যারা অ্যাথলেটদের সংগ্রহ করতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশ একটা বড় ভালো ফলাফল রেজাল্ট করবে। মোট 15 সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হয়েছেন সানোয়ার হোসেন। আগামী 4 বছরের জন্য গঠিত কমিটিতে 8 জন নির্বাহী সদস্য রয়েছেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।